একটি গোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির অভিযোগ বিএনপির। দু-তিনটি দলের মতামত বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার দাবি। আগে গণভোটের বিরোধীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলছে জামাত। 1971 এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়, 24শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। আরপিও সংশোধনী নিয়েও দ্বন্দ্ব, জোট করলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি বলছে জামাত এনসিপি। জামাত আমাদের ধান নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। সরকার যদি এই জায়গা থেকে সরে তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশনে শ্রমিক কর্মচারীরা। নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। জামালপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়েছে, আর এখনো নিখোঁজ একজন। পরিবারের শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু। স্বজনের আহাজারিতে ভারী গ্রামের বাড়ি ভোলা, জানাজা শেষে দাফন। এবং সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় নেই আগ্রহ। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। একটি গোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই গোষ্ঠী 24 দিয়ে 71কে খাটো করতে চায় বলেও অভিযোগ তার। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দু-তিনটি দলের মতামত বিএনপির ওপর চাপিয়ে দিতে চায়। জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়ার সুযোগ দিতে হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান তারা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার এবং আমলাদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জোর করে আরেকটি দলের অথবা 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না? এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলেও মন্তব্য তার। সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। সনদের যে ভিত্তি, এই ভিত্তি থেকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। দলগুলোর অনৈক্যের কারণেই রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে মনে করেন খোদ রাজনীতিবিদরা। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ আবার পুরনো অবস্থায় ফেরার শঙ্কা তাদের। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সমাধান দেখছেন না নেতারা। রাজনীতিকদের মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে সংলাপে অংশ নেন বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দেশের পুরো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অথচ রাস্তায় নামা ছাড়া আদায় করা যাচ্ছে না কোনো দাবি। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঠিক যে ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে না পারা রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্যজনক উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া মিলবে না সমাধান। বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে, আমরা সবাই একসাথে স্বাক্ষর করব, আমরা করবো সেটা। দেখেন যেই বিষয়গুলোতে মানে দ্বিমত পোষণ করেছেন ওনারা, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সবগুলো ক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এক্সিকিউশনের যারা দায়িত্বে থাকবেন, অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা, নির্বাহী বিভাগ যেটা, সেই নির্বাহী বিভাগের এটা খাটাতে কাজ করতে গিয়ে অসুবিধা হবে। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় আলাদা আয়োজনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দলগুলোর মতামত নিয়ে ঐকমত্য কমিশন দ্বিচারিতা করেছে। মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে 17 বছর ধরে, ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এবং একই দিনে আমরা মনে করি গণভোটও সেখানে অনুষ্ঠিত হওয়া দরকার। অন্য কোনো পক্ষের এই ধরনের কোনো বিষয় নিয়ে জেদ করবার বা এটাকে নিয়ে কোনো দর কষাকষি করবার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীর এমন বিধানে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এমন সিদ্ধান্ত অর্থহীন, বিশেষ দলকে সুবিধা দিতেই করা হয়েছে এমন আইন। অন্যদিকে সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জামাত ও এনসিপি। দল দুটি বলছে বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বিতর্কিত হবে সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী।
23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান শেষ নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থগিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সবকিছু হওয়ার পরে। আর সরকার যদি এই জায়গা থেকে সরে, তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলের, সে অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 3 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি একথা বলেন। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। তাই নির্বাচন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। তো প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? নভেম্বরেই দেশে ফিরবেন এমন আভাস বারবার দিয়েছেন দলটির নেতারা। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন নানামুখী ষড়যন্ত্রের মুখে তারেক রহমানের দেশে ফেরা। অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেই উদ্দেশ্যে তারা পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তারা দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা প্রদান করছে না, বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফেরাতে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিরাপত্তা দেওয়া হবে, কোনো ঘাটতি নেই, এই মর্মে তারা জাতিকে একটা মেসেজ দিতে হবে, এটা আমাদের দাবি। সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে
তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সৌদি আরবে ওমরা পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। উমরাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমরা জিয়ারত করি, উমরা করে আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য আমরা রওনা হই, সে পরিপ্রেক্ষিতে উনি যেতেও পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে শুরু হয় কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অবিলম্বে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। স্লোগানে উত্তপ্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল ৯টায় শুরু হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি। শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান। এই সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান দ্বার ও কৌশলগত এই স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়া হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বিদেশিদের কাছে দিলে বন্দরে, তাহলে আমাদের দেশের নিরাপত্তা হবে, নিরাপত্তার সমস্যা হবে। আর বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো নির্বাচিত সরকার না, নির্বাচিত সংসদ নাই এখানে। সমাবেশে দাবি করা হয়, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেয়, তাই এটি বিদেশিদের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এই সময় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই বন্দর দিয়ে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের 92% এমসিসির মাধ্যমে আজকে সমাধা হয়। আমরা বুঝি না কেন বারবার এই বিদেশিকে দেওয়ার জন্য এই সরকার পায়তারা করছে। রাষ্ট্রবিরোধী জনস্বার্থবিরোধী সমস্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিল সেগুলো বাতিল করে এবং জাতিকে দেওয়ার জন্য বর্তমানে ও সরকার করে যেতে পারে আপনারা করতে যাচ্ছেন সেগুলো থেকে দূরে সরে আসেন। বক্তারা অবিলম্বে সরকারকে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, অনশন চলছে, বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে আমাদেরকে নেতৃবৃন্দ জানিয়েছেন এবং এই পর্যায়ে বিভিন্ন যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আছেন তারা সংহতি প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যে যে বিষয়টা উঠে আসছে, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা বলছেন যে এই যে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ যে বিভিন্ন স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু বছরের পর বছর লাভজনকভাবেই পরিচালিত হচ্ছিল, কিন্তু সরকারের এই সিদ্ধান্তে তারা বিরোধিতা করছে। তারা বলছেন যে অবিলম্বে যদি এই সিদ্ধান্ত বাতিল না করা হয় আরো কঠোর কর্মসূচি কিন্তু তারা দিবেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এই যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত সেটা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন কিংবা বন্দর সংশ্লিষ্ট নানা সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে যে গণ অনশন কর্মসূচি সেটা পালন করছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, শুধুমাত্র অর্থনৈতিক প্রবেশদ্বার নয়, এই বন্দর হচ্ছে অর্থনৈতিক সহ জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের একটি প্রতীক। ফলে এর আশেপাশে কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ধরনের স্থাপনা আছে। এই বন্দর যদি বিদেশিদের হাতে ইজারা দেওয়া হয় তাহলে তা হুমকির মধ্যে পড়বে এবং বাংলাদেশের জনগণ বন্দরের যে রাজস্ব, সে রাজস্ব থেকে যথাযথভাবে বঞ্চিত হবে, এই অভিযোগ তারা করছেন। সঙ্গে সঙ্গে তারা বলছেন এই যে ইজারা দেওয়ার প্রক্রিয়া, এটা কিন্তু বিগত 16 বছর ধরে নানা সরকার কিন্তু সে চেষ্টা তারা করেছে এবং তারা কিন্তু প্রতিবারই এই বন্দরের যে ইজারা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু তারা বিরোধিতা করে আসছেন এবং সেটা ঠেকিয়েছেন এবং তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারও কিন্তু এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন এবং জনগণের বন্দর জনগণের থাকবে, এই প্রত্যাশা কিন্তু এখানে যারা অনশন করছেন তারা বলছেন যে তারা দাবি জানাচ্ছেন। অনশন বিকাল 4টা পর্যন্ত চলবে, তার পরবর্তীতে যে কর্মসূচি সেটা কিন্তু এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। আজকের মধ্যে দাবি মেনে জাতীয়করণ বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিন ধরে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা জানান, প্রাথমিক ও ইবতেদায়ীর কারিকুলাম এক হলেও এক পক্ষের সঙ্গে বৈষম্য করে সব সরকারিকরণের বাইরে রাখা হয়েছে। দাবি মেনে নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। এর আগে শুক্রবার আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। ২৬,০০০ প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলো এখন পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। রাষ্ট্র থেকে অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক অত্যাচার সহ্য করেছে। আমাদের দাবি জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না। আন্দোলন চলবে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ ঘোষণা না দিবে, প্রজ্ঞাপন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন ২০তম দিনে গড়িয়েছে। সকাল থেকে দুপুর গড়ালেও আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের মধ্যে যে উদ্দীপনা, উৎসাহ, একই সঙ্গে শিক্ষকদের আন্দোলন করার যে তাদের যে এতদিন ধরে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের ক্লান্তি কিন্তু তাদের চোখে মুখে নেই। আমরা দেখতে পাচ্ছি সময় গড়াচ্ছে, একই সঙ্গে শিক্ষকদের জমায়েত বাড়ছে। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছেন। শিক্ষকরা জানাচ্ছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তাদের সেই জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন সম্ভব না হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের বাস্তবায়ন ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন না দেবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন। একটু আগে আমরা এখানে দেখতে পেয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি মেডিকেল টিম এসেছিল। সেই মেডিকেল টিম এখানকার আহত শিক্ষকদেরকে তারা চিকিৎসা সহায়তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে ভবিষ্যতেও এখানে অবস্থানরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে তারা সহায়তা করবেন। একই সঙ্গে এখানে আজ বিকেলের দিকে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসার কথা রয়েছে। সকাল থেকে শিক্ষক নেতারা এখানে বক্তব্য দিচ্ছেন। তারা বারবারই দাবি করছেন যে শিক্ষা সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে তারা ২০ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসা শিক্ষকরা এখানে এসে তবুও শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনের কেউ একবারও তাদের সঙ্গে কোনো আলোচনা করেননি বা তাদের সঙ্গে কোনো সৌহার্দ্যপূর্ণ কোনো আলাপের মধ্যেও তারা যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। এটি শিক্ষক নেতাদের মধ্যে ক্ষোভের তৈরি করেছে। একই সঙ্গে শিক্ষক নেতারা দাবি করছেন যে এর আগে ২৭ অক্টোবর যখন তারা সচিবালয়ের দিকে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। হয়নি অধ্যাদেশ, ঠিক হয়নি বিশ্ববিদ্যালয়ের মডেল, অথচ ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। তাই জটিলতায় পড়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১১,০০০ ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকেই ভর্তি করাকে প্রতারণা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আর দ্রুতই ক্লাস শুরুর আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর রাজধানীর ৭ কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূর নবী ইসলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই। আমি সেকেন্ড টাইমার ১ বছর গ্যাপ, এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় ১ বছর গ্যাপ ড্রপ পড়ছে, তার মানে আমি ২ বছর শেষে পড়ে গেলাম। শুধু নূর নবী নন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ১১,০০০-এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না। তাই বারবার স্মারকলিপি, আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান। ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে, তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ে ফেলাইছে। এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের
আপাতত এই সেশনটা রান করা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, ফলে তাদের ক্লাস নেয়া এখতিয়ার বহির্ভূত। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বর্তমানের যে কলেজগুলোর স্বাতন্ত্র্য আছে এই কাঠামো বজায় রেখেই তারপরে যা কিছু করার সেটা করতে হবে। বলা হচ্ছে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় যেহেতু আইন প্রতিষ্ঠিত হয়নি, অধ্যাদেশ হয়নি, ফলে তারা তাদের ক্লাস নেওয়ার বিষয়টা আমরা যদি নিতে চাই এটা আসলে আইন পারমিট করে না। আইন পারমিট করতে গেলে তাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব ধাপ সম্পন্ন না করেই শিক্ষার্থী ভর্তি করাকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত সরকারকে এই শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় নিশ্চিত করার পরামর্শ শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় হলো না, তার কাঠামো কি হবে, রূপরেখা কি হবে, শিক্ষক কারা হবেন, শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি হবে, ক্যাম্পাস কোথায় হবে, অর্থাৎ সব কিছু চূড়ান্ত না করে শিক্ষার্থী ভর্তি করে ফেলা, এটা তো আমি মনে করি যে কেবল ভুল না, এটা রীতিমতো অপরাধ। আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। বিলম্ব হবে বলে আমি মনে করি না, দ্রুতই হয়ে যাবে, হয়ে গেলে সবকিছুর সমাধান হবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অধ্যাদেশের খসড়ার উপর মতামত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রেললাইনের উন্নয়ন বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশন চালু সহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারে রেলপথ অবরোধ করেন দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। রেল সেবা নিশ্চিতের দাবিতে আন্দোলনে মৌলভীবাজারবাসী শনিবার সকাল 10টা থেকে অবরোধ করা হয় কুলাউড়া ও শ্রীমঙ্গল রেলপথ। রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমাধান না হয় এমন কর্মসূচি পালন করে দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি। কুলাউড়া স্টেশনে পতাকা হাতে নিয়ে রেলপথ অবরোধ করেন তারা। রেল লাইনের উপর হয় সমাবেশ। যাত্রী চাহিদার অনুযায়ী বগি সংযোজন সহ সিলেটবাসীর রেল সেবা নিশ্চিতে ৮ দফা দাবি তুলে ধরেন বক্তারা। আমাদেরকে এই লাইনের পুনর্বাসন, আখাউড়া টু সিলেট রেল লাইনের পুনর্বাসন এবং ডাবল গেজ উন্নতিকরণ, বন্ধ স্টেশন চালুকরণ সহ আমাদের ৮ দফা দাবি। দীর্ঘদিন থেকে আন্দোলনের পরেও কোনো সুরাহা না হয় এই অবরোধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে রেলপথ অবরোধের কারণে সিলেট থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেস। এখনো গেছে জয়ন্তিকা, ছেড়ে গেছে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লেট করছে। এখন এটাও পাইছি না। আবার পারাবতে যদি ইনশাল্লাহ যাই তো পারাবতে কি ঠিক টাইমে আসতে পারবো কিনা তাও কোনো শিওর না। 1.5 ঘন্টা প্রায় যাত্রীরা যারা ছিলেন তারা ভোগান্তিতে ছিলেন। ট্রেন তো লেট করে ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ভোগান্তি। যাত্রীরা অনেকক্ষণ ধরে বসে আছে। গাড়ি ছাড়ার সময় 5-7 জন লোক দাঁড়াইছিল, ওনারা আবার 10-15 মিনিট চলে গেছে। আর আমাদের সব ট্রেন মোটামুটি ঠিক টাইমে যাচ্ছে, শুধুমাত্র জয়ন্তিকা ট্রেন 50 মিনিট লেটে গেল। গত 27 সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘটের সময় আলোচনার আশ্বাস দেন রেলওয়ের কর্মকর্তারা। 10 অক্টোবর আলোচনা ফলপ্রসূ না হওয়ায় 31 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য কিন্তু ৮ দফা দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে পূর্ব নির্দেশিত ঘোষিত যে কর্মসূচি রয়েছিল সেটি কিন্তু আজকে ভোর থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের রেলওয়ে স্টেশনে এবং এখানে কিন্তু আজকে সকালের যে কালনি যে ট্রেনটি ছিল সেটি কিন্তু 6টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরবর্তীতে 10:30 যে ট্রেনটি ছিল সেটি কিন্তু 12টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং এই মুহূর্তে সিলেটের যদি সার্বিক পরিস্থিতি বলি, এখনো অবধি পর্যন্ত আমাদের চোখে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই মুহূর্তে সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার সাথে যুক্ত হবেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম। তার সাথে আমরা কথা বলবো। আমরা জানতে চাইবো আসলে বর্তমানে যেহেতু অবরোধ চলছে, এখনকার সার্বিক পরিস্থিতি একদম ছোট করে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি এখনও ভালো, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে, যেগুলো আধা ঘন্টা লেট ছাড়ছে এগুলো লেটে আসছে, এখন লেটে যাচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনছিলাম এখানকার যিনি স্টেশন ম্যানেজার রয়েছিলেন নুরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত ঘটেনি। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু দুটি ট্রেন সকাল থেকে ছেড়ে গিয়েছে, সকালের দিকে কালনি এবং দুপুরের দিকে পাহাড়িকা যে ট্রেনটি ছিল সেটি কিন্তু ছেড়ে গিয়েছে। এর পরবর্তী যে ট্রেনটি রয়েছে জয়ন্তিকা রয়েছে সেটিও কিন্তু ছেড়ে যাবে এবং রাত 11টার দিকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু আরেকটি ট্রেন কিন্তু ছেড়ে যাবে। তো সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ছিল অবরোধের আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে বইছে শোকের ছায়া, মায়ের কান্নায় ভারী পরিবেশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু। মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী ঝিনাই নদীর পার। নিখোঁজ সন্তান কুলসুমের নিথর দেহ ফিরে পেলেন মা। শনিবার সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ দেখতে পান তারা। উদ্ধারের পর হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এই নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতে তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্টে মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাঁদে কি করলো, সব ফুরাই গেল। নিহত 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চরভাটিয়ান এলাকায়, আর সাইবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেলে ঝিনাই নদীর আনারবাড়ি ঘাটে গোসল করতে নামে 5 শিশু। এই সময় পাড়ে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ডুবে যায় সবাই। রাতেই 3 শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সময় সংবাদ, জামালপুর। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভান্নুধ্যায়ীদের পাশাপাশি জানাজায় অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। এর আগে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজেপি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরে আবি আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। বার্মার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে। এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12 অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নরসিংদীর রায়পুরে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। পার্শ্ববর্তী দেশ থেকে এর যোগান আসত বলে জানায় সংস্থাটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার তদন্ত প্রায় শেষ। শিগগিরই দেয়া হবে চার্জশিট। কখনো পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে, আবার কখনো অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় এনে তৈরি করে অস্ত্র, যা দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি। এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরা এলাকায়। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, গত কয়েক মাসে নরসিংদীতে এসব সংঘর্ষে 5 জন নিহত এবং আহত হন অন্তত 50 জনের মতো। অপরাধ কর্মকাণ্ডের পর তারা পালিয়ে যায় চরাঞ্চলে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুর চরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। এসব ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। উদ্ধার করা হয় দেশি বিদেশি বেশ কিছু অস্ত্র ও গোলা। র্যাবের দাবি, এসব অস্ত্রের যোগান আসে নদীপথে পার্শ্ববর্তী দেশ থেকে। এছাড়াও তারা
কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে র্যাব জানায় মামলার তদন্ত প্রায় শেষ, শিগগিরই দেওয়া হবে চার্জশিট। দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না, সেটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ মামলার চার্জশিটে বিস্তারিত উঠে আসবে বলেও জানায় র্যাব। এবং আমাদের অনেক ডেভেলপমেন্ট। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক সাগররুনি হত্যার বিচার নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন সহ সরকারের কাছে ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দাবি দেওয়া তুলে ধরেন সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদে সাংবাদিকদের অবদান লিপিবদ্ধ করতে হবে, ন্যূনতম বেতন ৩৫,০০০ টাকা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সহ সাংবাদিকদের 2 দিন সাপ্তাহিক ছুটি ঘোষণার দাবি ওঠে। বিক্ষোভ সমাবেশে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। জুলাই সনদে সাংবাদিকদের যে অবদান তা লিপিবদ্ধ করতে হবে। 8 বছর হয়ে গেছে কিন্তু ওয়েজবোর্ড গঠিত হয়নি। আমরা অবিলম্বে 10ম ওয়েজবোর্ড ঘোষণা করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নো ওয়েজবোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে। সাংবাদিক হত্যা, হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক দম্পতি সাগররুনি সহ সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 9 মাস পর সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। জাহাজ কর্তৃপক্ষ বলছে, যাত্রী সংকটে নভেম্বরে জাহাজ ছাড়বেন না তারা। তারপরও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ঘাট থেকে ফিরে যাচ্ছেন অনেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 1 নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তাই সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের BIWTA ঘাটে আসেন ফরিদপুরের শামীম খান, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে না টিকিট, নেই জাহাজও। আজকে চলে আসছি যে সেন্ট মার্টিন যাব এই উদ্দেশ্যে, তো আইসা দেখি তো এক বিরাট কায়দা ওয়েদা। শুধু শামীম খান নন, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনেক পর্যটক এসেছিলেন ঘাটে। সবাই ফিরেছেন হতাশ হয়ে। নভেম্বরেও সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি চাইছেন পর্যটকরা। নাইট স্টে করতে না পারলে সেটা আসলে ওয়ার্থি না যাওয়াটা। কোম্পানির কাজের জন্য এখানে আসছিলাম, বাট ঘাটে এসে দেখলাম যে কোনো জাহাজই চলাচল অফ, তো যার কারণে একটু হতাশাই হলাম। জাহাজ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ সময় জাহাজে চড়ে সেন্ট মার্টিন পৌঁছে রাতে থাকার অনুমতি নেই পর্যটকদের। মাত্র 1 ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে পর্যটকদের। তাই লোকসানের সংখ্যায় জাহাজ ছাড়ছেন না তারা। নৌ পরিবহন দপ্তর এখনো রেশিওর যে শিডিউলটা ওইটা দেয় নাই। তো এই শিডিউলটা আমরা কি চেয়ে নিব না ওনারা চেয়ে নিবে? কারণ ওনারাই তো নিজেরা মিটিং করছে। বলতে গেলে একটা সম্পূর্ণ সমন্বয়হীনতা, আমাদের সাথে তামাশা। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহার কথা বলছে জেলা প্রশাসন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। 3 বছর আগেও টেকনাফ থেকে দৈনিক 5-6 হাজার পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করত 9 থেকে 11টি জাহাজ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের 3য় ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে ভবনের 57 তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। 2 ঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে রেস্তোরাঁর 30% ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ও ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এবারে খেলার খবর। লিটন জ্যাকেটদের উদ্দেশ্য করে টাইগার সমর্থকদের দোধ্বনিতে হতাশ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি। তার মতে খারাপ সময়েও সমর্থকদের উচিত ক্রিকেটারদের পাশে থাকা। এছাড়া এদেশের তরুণ ক্রিকেটারদেরও প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন তামিম হোসেন। ওয়ানডে সিরিজটা হারলেও বন্দর নগরীতে টি-20 সিরিজটা ঠিকই জিতে নিয়েছে ড্যারেন স্যামির দল। নেপালের কাছ থেকে পাওয়া ক্ষতর মলমটা বাংলাদেশে এসেই লাগালো ক্যারিবিয়ানরা। নিয়েছে গেল বছর ঘরের মাঠে টাইগারদের কাছ থেকে পাওয়া হোয়াইট ওয়াশের প্রতিশোধও। তাই আনন্দটাও অনেক বেশি। মাঠকর্মী থেকে শুরু করে যে চেয়েছেন তার সঙ্গেই সেলফি তুলেছেন এই ক্যারিবিয়ান মাস্টারমাইন্ড। ভালোবেসে ফেলেছেন এই দেশটাকে। বাংলাদেশের সিরিজ চ্যালেঞ্জিং। তারা গেল বছর আমাদের দেশে গিয়ে ওয়ানডে টি-20 জিতেছে। এবার এটা পুনরায় ঘটেছে, তারা ওয়ানডে জিতেছে। আমরা চেয়েছি টি-20 জিততে, সেটা আমরা পেরেছি। আমাদের দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টকে। যেমন ভালোবেসেছেন তেমন দর্শকদের ওপর হতাশ হয়েছেন স্যামি। গ্যালারি থেকে লিটন জ্যাকেটদের দুয়োধ্বনি দেন টাইগার ভক্তরা। হোম ভেন্যুতে লিটনদের সঙ্গে এমন আচরণ পছন্দ হয়নি ক্যারিবিয়ান হেড কোচের। বাংলাদেশের ভক্তরা দারুণ, আমি সব সময় তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না, তারপরও অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করেছে সেটা আমি পছন্দ করিনি। তারা খেলোয়াড়দের ভুয়া ভুয়া বলেছে, আমি এটার মানে পরে জেনেছি। কিন্তু আপনি সমর্থক, প্রত্যেক খেলোয়াড় চায় ভালো করতে, তাদের সব সময় সমর্থন করা উচিত। প্র্যাকটিস সেশনগুলোতে চট্টলার নেট বোলারদের সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন স্যামি। শোনা গেছে একজনকে নাকি প্রস্তাব দিয়েছেন সিপিএল এর জন্য, যদিও সেটা অস্বীকার করেন তিনি। তবে দেন তার সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি। আমি কাউকে সিপিএল এ নেওয়ার কথা বলিনি। আমি 15 বছর ধরে এখানে আসছি। হ্যাঁ, এখানে বেশ কিছু ট্যালেন্ট আছে যাদের আরো ভালো করার পরামর্শ দিয়েছি, তাদের উৎসাহ দিয়েছি। পরে তাদের সাথে যোগাযোগও করব। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ রোজা আপনাকে। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।